সামনে নিতে পারে। শুভেচ্ছা সবাইকে। আমরা জানি যে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নত সমাজ গঠন এবং সুস্থ যে জনগোষ্ঠী, এটার জন্য আসলে রোগ প্রতিরোধের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সুস্থ জনগোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, যে চিকিৎসা ব্যয় বাড়ছে এবং নানাবিধ শারীরিক জটিলতা তৈরি হচ্ছে, যার ফলে আসলে যেই উন্নয়নের কথা আমরা ভাবছি, সামগ্রিক উন্নয়নই আসলে ব্যাহত হচ্ছে। এই বিষয়গুলোকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। তো তারই ধারাবাহিকতায় আমরা এর আগেও আমাদের কনফারেন্স করেছি, আজকেও আমরা মিলিত হয়েছি। আপনারা জানেন যে আগামী 10 তারিখে আমরা একটি কনফারেন্স করতে যাচ্ছি। আগামীকাল 10 ফেব্রুয়ারি 2026 আমরা অনলাইনের মাধ্যমে একটি কনফারেন্স করছি এবং সেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় 22টি সংগঠন আমাদের সাথে একত্রিত হচ্ছে এবং পাশাপাশি অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছে যারা মূলত রোগ প্রতিরোধের বিষয়টাকে গুরুত্ব দিয়েই কথা বলে থাকেন। তো আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের রোগ প্রতিরোধের জায়গাটাকে শক্তিশালী করা যায়। আমাদের কনফারেন্সে আসলে আমরা কোন বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি, পাশাপাশি কারা আমাদের সাথে আয়োজক হিসেবে রয়েছে, আমাদের কোন কোন ধরনের সেশন গুলো রয়েছে, সকল বিষয় তুলে ধরার জন্যই, গণমাধ্যমের কাছে তুলে ধরার জন্যই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। মূলত আমরা জানি যে গণমাধ্যমের সহায়তা ছাড়া আমরা যে কাজগুলো করতে চাই সেটা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। প্রত্যেকটি গ্রুপেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে এখানে। এটা আসলে একটি সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন যদি আমরা রোগ প্রতিরোধ বা হেলথ প্রমোশনের দিকে গুরুত্ব দিতে চাই। সেখানে আমরা মনে করি যে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো গণমাধ্যমের কাছে আজকে আমরা তুলে ধরতে চাইছি যে আগামী দিনে আমাদের যেই কনফারেন্সটা আমাদের রয়েছে, অনলাইন কনফারেন্সটা হেলথ প্রমোশন বিষয়ে, সেই কনফারেন্সটায় মূল কোন জিনিসগুলো আমরা আলোচনা করবো, কারা কারা আমাদের সাথে রয়েছে, এই বিষয়টি নিয়ে আজকে পেপারটি উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি শারুক্তা সুলতানা, প্রোগ্রাম হেড, এইড ফাউন্ডেশন। ধন্যবাদ অনন্যা। আমি শুরু করছি। আমাদের সামনে যারা অনলাইনে যুক্ত আছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের সাথে যারা সহযোদ্ধারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। কনফারেন্স অন হেলথ প্রমোশন 2026 বিষয়ক প্রেস কনফারেন্সে আমি মেইন যে পেপারটি সেটা পড়ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, সালাম ও শুভেচ্ছা জানবেন। সম্মেলনের মূল আয়োজক ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ, WBB ট্রাস্ট এবং 14টি সংগঠন ও 8টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে আগামী 10 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার সকাল 10টা থেকে দিনব্যাপী কনফারেন্স অন হেলথ 2026 নামে একটি ভার্চুয়াল সম্মেলন জুম অ্যাপস এবং ফেসবুক লাইভের মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে। উক্ত সম্মেলনের প্রতিটি অধিবেশন ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও একটি সুদৃঢ় সমাজ গঠনের মূল ভিত্তি হলো সুস্থ জনবল। একটি সুস্থ জনগোষ্ঠী পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় এবং নানাবিধ শারীরিক অসুস্থতা আজ আমাদের জাতীয় উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র চিকিৎসা কেন্দ্রিক সেবা দিয়ে স্বাস্থ্য উন্নয়নে কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনা সম্ভব হচ্ছে না। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য এর যে ব্যাখ্যা করেছিল, সেখানে বলা হয়েছিল শুধু নিরোগ থাকাটাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই হলো স্বাস্থ্য। এই লক্ষ্য বাস্তবায়নে হেলথ প্রমোশনকে গুরুত্ব প্রদান করা অত্যন্ত জরুরি।
হেলথ প্রমোশন মানুষের দৈনন্দিন আচরণ ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম, তামাক ও মাদক পরিহার, মানসিক স্বাস্থ্যের যত্ন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মতো বিষয়গুলি স্বাস্থ্য ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও সংক্রামক রোগ উভয়ের ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। একটি সুস্থ জনগোষ্ঠীর শ্রমবাজারে অধিক উৎপাদনশীলতা নিশ্চিত করে। অসুস্থতার কারণে কর্মঘণ্টা নষ্ট হওয়া, চিকিৎসা ব্যয়ের চাপ এবং অকাল মৃত্যুর ঝুঁকি কমলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। হেলথ প্রমোশনের মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব হলে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় হ্রাস পায় এবং সেই অর্থ শিক্ষা, গবেষণা ও সামাজিক সুরক্ষার মতো উন্নয়নমুখী খাতে বিনিয়োগ করা যায়। হেলথ প্রমোশন শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, এটি সামাজিক ও পরিবেশগত নির্ধারকগুলোকেও গুরুত্ব দেয়। দারিদ্র্য, অশিক্ষা, অনিরাপদ বাসস্থান, দূষণ জনস্বাস্থ্যের একটি বড় বাধা। কমিউনিটি ভিত্তিক হেলথ প্রমোশন কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকার বাড়ানো সম্ভব হয়, যা সামাজিক বৈষম্য হ্রাস ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখে। বাংলাদেশের নগরায়ন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যার চাপ ও জীবনযাত্রার পরিবর্তনের ফলে জনস্বাস্থ্য চ্যালেঞ্জ দিন দিন জটিল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে শুধু চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থাপনা যথেষ্ট নয়, বরং প্রতিরোধমূলক ও সচেতনতা ভিত্তিক হেলথ প্রমোশন কার্যক্রম জোরদার করা জরুরি। শক্তিশালী অর্থনীতি ও শক্তিশালী সমাজ একে অপরের পরিপূরক। জনস্বাস্থ্য উন্নয়ন ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। আর জনস্বাস্থ্য উন্নয়নের মূল চাবিকাঠি হলো হেলথ প্রমোশন। স্বাস্থ্যবান মানুষই পারে একটি উৎপাদনশীল অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে। তাই নীতি নির্ধারক, গবেষক এবং সমাজের সকল স্তরের অংশগ্রহণে হেলথ প্রমোশনকে জাতীয় উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে আনা সময়ের দাবি। এই কনফারেন্সে দেশ বিদেশের খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, নীতি নির্ধারক, সমাজকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীবৃন্দ যুক্ত হবে। জনস্বাস্থ্য উন্নয়নের উদ্ভাবনী ধারণা, নীতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। এই কনফারেন্সে মোট 8টি বিষয় উপস্থাপিত হবে। এছাড়াও সম্মেলনের নিম্নোক্ত বিষয়গুলোর উপর বিস্তারিত সেশন আয়োজন করা হবে। উদ্বোধনী বা প্ল্যানারিতে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা। সমান্তরাল সেশন 1-এ থাকবে স্বাস্থ্যকর খাদ্য ও তামাক কর বিষয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে শিশু বান্ধব নগরী, হেলথ প্রমোশনের আন্তঃমন্ত্রণালয়ের গুরুত্ব। সমান্তরাল সেশন 2-এ থাকবে মানসিক সুস্থতার প্রাতিষ্ঠানিক গবেষণা, তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে আচ্ছাদিত স্থানের দূষণ মোকাবেলা, কার্যকর জীবনাচরণ নিশ্চিতে নীতি ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা। সমাপনী ও প্লেনারি সেশনে থাকবে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ পদক্ষেপ সমূহ। প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আমরা বিশ্বাস করি জনস্বাস্থ্য সুরক্ষায় এই কনফারেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে এবং নীতি নির্ধারণী পর্যায়ে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরতে সাংবাদিক বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ ও সংবাদ প্রচার একান্তভাবে কাম্য। দিনব্যাপী উক্ত সম্মেলনে বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ জুম সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত হবেন। যে কোনো কর্মসূচি সফল করতে হলে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনগুলোর মতো আগামী 10 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার আয়োজিত সম্মেলনটি সফল করার জন্য গণমাধ্যম সহ সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আয়োজনে আছে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট, সহ আয়োজক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ সোসাইটি, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল, পথিকৃত ফাউন্ডেশন, আর্ক ফাউন্ডেশন, বিসেফ ফাউন্ডেশন, প্রজ্ঞা, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অফ সোসাইটি, ডাস, এইড ফাউন্ডেশন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক
Practice and Development Foundation, Social and Environmental Increasing Analysis Movement এবং ইনস্টিটিউট অফ ওয়েলবিং বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপাকে। আমি একটা জায়গা মিস করে গেছি, শুরুতেই আমাদের আসলে পরিচয়টা দিয়ে দেওয়া উচিত ছিল। আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের প্রেস কনফারেন্স যিনি সভাপতিত্ব করছেন সাইফুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ডাব্লিউবিবি ট্রাস্ট। পেপার উপস্থাপন করলেন শাগুফতা সুলতানা, প্রকল্প পরিচালক এইড ফাউন্ডেশন। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন পলাশ চন্দ্র বণিক, সহযোগী অধ্যাপক বিইউএইচএস, এবং আমি সৈয়দা অনুনা রহমান, কর্মসূচি প্রধান ডাব্লিউবিবি ট্রাস্ট। আমরা মূলত আমাদের যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, বিইউএইচএস বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আসলে মূলত ইউনিভার্সিটি গুলো কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে বাংলাদেশে যারা এনসিডি প্রমোশন এবং হেলথ প্রমোশনের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে, তার মধ্যে বিইউএইচএস একটি। তো আমরা আজকে পলাশ ভাইকে আমাদের মধ্যে পেয়েছি, শাগুফতা আপাকে আমাদের মধ্যে পেয়েছি, আরো অনেকেই রয়েছেন। এই ব্যস্ততার কারণে আপনারা জানেন যে সামনেই আমাদের নির্বাচন, ব্যস্ততা রয়েছে, যে কারণে সরাসরি হয়তো সবাই এখানে একত্রিত হয়নি, তবে অনলাইন প্ল্যাটফর্মে আমরা আগামীকাল সবাইকেই এক একটা সময়, নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি পাবো। প্রত্যেকটি সংগঠন থেকে যে সংগঠনগুলোর নাম ইতিমধ্যেই আপা উল্লেখ করেছেন। তো আমরা এই মুহূর্তে চলে যেতে চাই। আমরা দেখছি অনেক গণমাধ্যম ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইন প্ল্যাটফর্মে, পাশাপাশি আরো অনেকেই দেখছি এখানে যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে যেতে চাই অডিয়েন্সের কাছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কনফারেন্সের বিষয়ে। হ্যান্ড রাইজ করতে বলেন এখানে, তাহলে আমরা আনমিউট করব। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো মতামত থাকলে আমরা অনুরোধ করব হ্যান্ড রাইজ করার জন্য। হ্যান্ড রাইজ করলে আমরা এখান থেকে আনমিউট করে তাদের বক্তব্যটা নিয়ে আমরা যাই, পরের ধাপে আমরা যেতে পারি। এই মুহূর্তে আমরা একটু শুনতে চাই পলাশ চন্দ্র বণিক ভাই, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এনসিডি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আমরা পলাশ ভাই দ্বিতীয়বারের মতো কনফারেন্স অন হেলথ প্রমোশন 2026 এটা আয়োজন করতে যাচ্ছে ডাব্লিউবিবি ট্রাস্ট। আমি অবশ্যই সাধুবাদ জানাবো ডাব্লিউবিবি ট্রাস্টকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বিগতবারও এটা ভার্চুয়ালি হয়েছিল কনফারেন্সটা, এবারও ভার্চুয়ালি হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যে ব্যস্ততা আমার জীবনের, তাছাড়া আমরা প্রফেশনাল যে ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, এই ভার্চুয়াল হওয়ার কারণে যে এটা একটা সবার জন্য সুযোগ তৈরি করে দেয় যে যার যারা অবস্থা পার্টিসিপেট করার বা অংশগ্রহণ করার একটা সুযোগ তৈরি হয়। তো এটা আমাদের জন্য একটা বড় একটা ব্যাপার। তো কেন আসলে হেলথ প্রমোশন কনফারেন্সটা আসলে দরকার এখানে বলবো যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা বা আমরা যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা বলি, সেটা আসলে আমরা জানি যে কিউরেটিভ মেডিসিন বা শুধুমাত্র চিকিৎসা নির্ভর। কোন একটা অসুখ হলে আমরা ওটার জন্য আসলে ডায়াগনোসিস বলি, টেস্ট বলি, আমরা ওষুধ বলি, কোন শল্য চিকিৎসা বা সার্জারি বলি, এগুলোর উপরে আসলে আমরা মূলত ডিপেন্ড করে থাকি। কিন্তু আসলে চিকিৎসা ব্যবস্থা অলরেডি আমাদের শাগুফতা আপা বলেছে যে এটা শুধুমাত্র এখন আর আসলে ট্রিটমেন্টের উপরে আসলে নির্ভর করে না, এবং এটা আসলে কোনো একক ব্যক্তির উপরেও নির্ভর করে না, এটা একটা টিম ওয়ার্ক। এবং এই জায়গাটার একটা বড় একটা অংশ হচ্ছে যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে রোগ হওয়ার আগেই আমাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে। সেটা কি, যে কোনো জিনিসের প্রমোশন, মানে আমরা স্বাস্থ্যটাকে যদি এরকম একটা অবস্থায় নিয়ে যেতে পারি, আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে যদি বুস্ট আপ করতে পারি, আমরা আমাদের যে রিস্ক ফ্যাক্টর যেগুলোর কারণে বিভিন্ন রোগ বালাইগুলো হচ্ছে সেগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা আসলে যে আমাদের রোগটা হচ্ছে, কারণ আমরা জানি আজকে যেগুলো রিস্ক ফ্যাক্টর, কালকে ওগুলো ডিজিজ, তো ওটাকে আমাদের যদি স্টপ করে দিতে পারি, সেটাই হচ্ছে আসলে আমাদের
মূল লক্ষ্য এই কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানানো, এবং এখান থেকে যদি আমরা কোনো একটা পলিসি পেপার বা পলিসি ব্রিফ তৈরি করতে পারি সম্মিলিতভাবে সকলের মতামতের উপর ভিত্তি করে, বা দিনব্যাপী যে আলোচনাগুলো হবে ওখানে সামারি করে, এবং এটা যদি আমরা পলিসি মেকারদের কাছে দিতে পারি, আমি মনে করি যে কনফারেন্সটা এটা একটা সার্থকতা হিসেবে দাঁড়াবে। আমি যেটা বলবো যে আসলে আমরা দেখছি যে আমাদের নন কন্ট্রোল ডিজিজ অসংক্রামক রোগগুলা ডে বাই ডে বেড়েই চলছে। তো অসংক্রামক রোগের মধ্যে প্রধানত আমরা 4টা রোগকেই এখন আসলে দিই, সেটা হচ্ছে হৃদরোগ, তাছাড়া ক্যান্সার, সিওপিডি বা আমরা শ্বাসকোষ মানে শ্বাসনালীর যে দীর্ঘমেয়াদী যে অসুখ, এছাড়া আমরা ডায়াবেটিস, এই যে রোগগুলোকে আমরা দেখি, এই রোগগুলা মূলত দেখা যাচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস, তামাকের ব্যবহার, শারীরিক অক্ষমতা বা মানে আমরা যেটা বলি এক কথা হচ্ছে যে আমরা যে আমাদের পরিমাণ, কাজের পরিমাণ ডে বাই ডে কমে যাচ্ছে, আমরা যে যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি, তাছাড়া দেখা যাচ্ছে যে আলটিমেটলি যে অ্যালকোহলের ইউজ এর কারণে আসলে বেড়ে যাচ্ছে। কি হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে ডে বাই ডে আমাদের উচ্চ রক্তচাপ, আমাদের যে শরীরের স্থূলতা, হ্যাঁ, এগুলো বেড়ে যাচ্ছে, এর ফলে এই রোগগুলা চলে আসতেছে। তো আমাদের যে এখন আসলে একটা সময় যে এই জিনিসগুলোকে স্টপ করা, না হলে যেটা হবে যে আমরা যে সুপার স্পেশালিটি হসপিটাল গুলো আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে, বা আমাদের যে কলেজ হসপিটাল বিভাগীয় করে, এরকম হসপিটাল যদি আমরা আরো 10 গুণ বাড়িয়ে দেই, আসলে এই রোগগুলোকে আসলে কখনো মোকাবিলা করা সম্ভব না শুধু ট্রিটমেন্ট করে। কারণ এত পরিমাণে সুনামির মতন মানে রোগী আসতে থাকবে, যেটা আসলে আমাদের পক্ষে আসলে কখনোই ট্যাকেল দেওয়া সম্ভব না। তো আমার মনে হয় যে এখনই আমাদের সচেতন হতে হবে, যাতে কেউ রোগী না হয়, তারা সুস্থ থাকে। তাহলেই যেটা হবে যে আমাদের হেলথ সিস্টেমের উপরে যে প্রেশার বা বার্ডেন সেটা কমে আসবে, এবং আমরা সহজে যারা আসবে তাদেরকে কোয়ালিটি ট্রিটমেন্ট দিতে পারবো। যেন এখানে কোয়ালিটি ট্রিটমেন্টও খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেন যে আমাদের অনেক রোগী আছে যারা সরকারি বিভিন্ন হসপিটাল গুলোতে যাচ্ছে, তাদেরকে ডক্টর 30 সেকেন্ড দেখানোর সময় পাচ্ছে না, মানে কিছু বলার আগে ওষুধ লিখে তাকে ছেড়ে দিচ্ছে। কারণ কি? এটা ডক্টর বা স্বাস্থ্যকর্মীদের কোনো দোষ না। কেননা দেখা যাচ্ছে একজনের সক্ষমতা 30 জন রোগী দেখা, কিন্তু তাকে দেখতে হচ্ছে 200 জন। তো ওই একই সময়ের মধ্যে তাকে যেটা কভার করতে হবে। তাহলে এই যে সিচুয়েশনটা হেলথ সিস্টেমের উপর যে বার্ডেন, এই বার্ডেনটা যাতে আমরা ধরে মানে কমিয়ে আনতে পারি, বা একটা সহনশীল মাত্রা রাখতে পারি, এর জন্য হেলথ প্রমোশনের কোনো বিকল্প নাই। আর আমি মনে করি এই যে কনফারেন্সের আয়োজনটা করা হয়েছে ডব্লিউবি ট্রাস্ট এবং পিওএইচএস এটার একজন সহায়ক, আমি মনে করি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এটাকে কিভাবে সাকসেসফুল করা যায়, এবং আশা করব আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ এবং মতামত দিয়ে আমাদের দিনব্যাপী এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করবেন, যাতে করে আমরা সরকারের কাছে একটা পলিসি ব্রিফের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা সব নিতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ পলাশ ভাই। পলাশ ভাই অত্যন্ত গুরুত্বের সাথে আসলে তুলে ধরেছেন যে আমরা কনফারেন্সটা কেন করতে চাইছি। আসলে সবসময় হয়তো সরাসরি সবকিছু করার সুযোগ হয়ে ওঠে না, নানা ধরনের সীমাবদ্ধতা থাকে, কিন্তু তারপরেও যদি করতে চাই আমরা কিছু, সেটা যে আটকে থাকে না, একটা প্রচেষ্টা যে গ্রহণ করা যেতে পারে, নিজেদের অবস্থান থেকে কিছু করা যেতে পারে, তারই একটা ফলশ্রুতিতে আমাদের এই কনফারেন্স আয়োজন। এবং এর আগেও আমরা এটা এভাবে আয়োজন করেছি, এবং এইবার আমরা আসলে আশার সাথে বলতে চাই যে আমাদের সাথে প্রায় 8টি বিশ্ববিদ্যালয় এবং মোট আমরা 14টি অর্গানাইজেশন, 12টি প্রতিষ্ঠান আমরা একসাথে করছি, এবং খুব পাবলিক ইউনিভার্সিটি রয়েছে এবং যারা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, যারা আসলে বিশ্ববিদ্যালয়গুলো তো আসলে আমাদের আগামী প্রজন্মগুলোকে গড়ে তোলে এবং তাদেরকে মূল মেসেজ গুলো দেয়, সেই সংস্থাগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে। আর পাশাপাশি যে বেসরকারি সংগঠনগুলো দীর্ঘদিন ধরে কথা বলে আসছে রোগ প্রতিরোধের ব্যাপারে, সেই সংগঠনগুলো আমাদের সাথে রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যারা, তাদের মধ্যে থেকে 2 জন হাত তুলেছেন। একজন অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, নির্বাহী পরিচালক সিয়াম খুলনা থেকে। আমরা একটু মাসুম ভাই থেকে শুনবো, এবং আমাদের প্রফেসর ডক্টর তুষার কান্তি স্যার খুলনা থেকে যুক্ত হয়েছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমরা দুজনের থেকেই শুনবো। আমরা প্রথমে একটু মাসুম বিল্লাহ ভাই কাছে শুনতে চাই। ধন্যবাদ জানাচ্ছি ডাব্লিউ ট্রাস্টের সহ সকল আয়োজকদের। যদিও আমরা সিয়াম একটি গর্বিত আয়োজক এই কনফারেন্সের।
যখনই সারা দেশ উত্তাল রয়েছে এবং সকলে ব্যস্ত রয়েছে নির্বাচন নিয়ে, সেই সময় আমরা ভাবছি দেশের মানুষের কথা, যে মানুষগুলো সুস্থ না থাকলে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব নয়। সেই কারণে হয়তো আজকের এই কনফারেন্সের আয়োজন, প্রেস কনফারেন্সের আয়োজনের মাধ্যমে সকলকে জানানো। আগামীকাল আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, এটি আমাদের প্রত্যাশা। সারা বাংলাদেশ আমাদের সাথে থাকবে এবং প্রত্যেকটি শহর আয়োজক যে সংস্থা রয়েছে তাদের মাধ্যমে তাদের অঞ্চলের বিভিন্ন সংস্থা, ব্যক্তি, সামাজিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান, আরো প্রতিষ্ঠান আমাদের সাথে অনলাইনে আগামীকাল যুক্ত হবেন বলে আমরা প্রত্যাশা করছি। এবং সংক্ষেপে যদি বলতে চাই, সেটি হচ্ছে প্রতিনিয়ত হসপিটালগুলোতে গেলে এবং যারা যেসব চিকিৎসক বিশেষ করে হৃদরোগের চিকিৎসা করেন, অথবা যেসব চিকিৎসক ক্যান্সারের চিকিৎসা করেন, যে প্রতিষ্ঠানগুলো, যে হসপিটালগুলো এই ধরনের চিকিৎসা কাজে ব্যস্ত, সেখানে বাস্তবে যদি কেউ যায় তখনই দেখতে পারবে মানুষের স্বাস্থ্যের অবস্থা কি এবং স্বাস্থ্য খাতে ব্যয় কি পরিমাণ। এক একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, পঙ্গু করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা পরিবারকে। এবং এক্ষেত্রে আমাদের সামাজিক যারা ব্যক্তি যারা রয়েছেন, যারা নিজেদেরকে দাবি করেন তারা সমাজে নেতৃত্ব দিবেন, তারাও অনেকে নির্বিকার। এটি আমাদের জন্য দুঃখজনক, কষ্টকর এবং বেদনাদায়ক। তারা এটাকে অনেক লেস ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ভাবেন, কিন্তু এটি যে অতি গুরুত্বপূর্ণ, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সমাজ এবং পরিবেশে আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, এই গুরুত্বটা আহ কতটুকু সেটি আরো ভালো করে সবাই বুঝতে পারবে আগামীকাল দিনব্যাপী কনফারেন্সে। এই কারণে আমি নিবেদন জানাতে চাই, যতজন আমাদের শুনছেন এই মুহূর্তে এবং যতগুলো সহযোগী সংস্থা রয়েছেন, WTS এর নেতৃত্বে যে কনফারেন্সটি হবে, সেই কনফারেন্সটা আগামীকালকে সারাদিন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং অনেককে যুক্ত করার চেষ্টা করবেন। তাহলে হয়তোবা আমরা একসাথে সকলে মিলে একটি সুন্দর কনফারেন্সের মাধ্যমে সারা দেশকে একটি হেলদি বাংলাদেশ করার জন্য কাজ করে যেতে পারবো। এবং তামাক মুক্ত পরিবেশ শুধু নয়, সার্বিক স্বাস্থ্যের বিষয় নিয়ে আমরা ভাবতে পারবো, এবং যেটি আমাদের এই মুহূর্তের প্রয়োজন। ধন্যবাদ আপনাদেরকে আমাকে সময় দেওয়ার জন্য। আগামীকাল সিয়াম সাথে থাকবে WBTS এবং সিয়াম এর যৌথ উদ্যোগে যে একটি প্ল্যাটফর্ম, শক্তিশালী প্ল্যাটফর্ম রয়েছে, অ্যাক্টিভ সিটিজেন ফোরাম, সেই ফোরামের সাথে থাকবে সকল অংশগ্রহণকারী। আশা করছি আগামীকাল সারাদিন ব্যাপী এই কনফারেন্স যুক্ত থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ মাসুম ভাই। আমরা যেতে চাই, আমাদের সাথে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তুষারকান্তি রয় স্যার। আমরা স্যার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপা, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ধন্যবাদ এই সুন্দর একটা প্রেস কনফারেন্স আয়োজন করার জন্য, বিশেষ করে আগামীকালকের যে কনফারেন্সটা হবে সেটা উপলক্ষে। তো WBB ট্রাস্ট আসলে খুলনাতে বিগত যে কাজ করেছে ফেয়ার আরবান ট্রানজিশন প্রকল্পে, সেই প্রকল্পে আমরা মোটামুটি সহযোগী হিসেবে ছিলাম। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল যে নগরায়ন এবং পরিকল্পিত এবং স্বাস্থ্যকর বা সুন্দর নগরী কেমন দেখতে চায়, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কেমন ভাবে দেখতে চায়, কারণ তারাই তো ভবিষ্যতের নেতৃত্ব দিবে এবং তারাই ভবিষ্যতে মানে স্বাস্থ্যবান থাকলে বাংলাদেশ আসলে মানে স্বাস্থ্যকর বাংলাদেশে পরিণত হবে এবং যেখানে সমৃদ্ধশালী অর্থনীতির সংস্থান করা সম্ভব হবে। তো আসলে বিশেষ করে নগর পরিকল্পনার বিষয়ের কেন্দ্রবিন্দুতেই এই বিষয়গুলোকে আনতে হবে। বিশেষ করে হাঁটার জায়গা, তারপর হচ্ছে জগিং এর জায়গা, তারপর হচ্ছে ব্যায়ামের জায়গা, বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ পার্ক, খেলার মাঠ এগুলো থাকবে। তারপরে সকলের জন্য নিরাপদ খাদ্যের যোগান, তারপরে ধূমপান মুক্ত এবং তামাক মুক্ত পরিবেশের নিশ্চয়তা, তারপর হচ্ছে আবর্জনা মুক্ত পরিবেশ, তারপরে মোটামুটি সবুজ পরিসর বা উন্মুক্ত পরিসর, যেখানে মানুষ আড্ডা দিতে পারে। মানুষের শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় যে আগামীকালকের যে কনফারেন্সে এই বিষয়গুলো সবই আসলে আসবে। আমরা সবাই সারাদিন আমরা এটাতে উপভোগ করব এবং অনেকের কাছ থেকে অনেক বিষয় জানতে পারবো, অনেকের মতামত, অনেকের আইডিয়া বা যে বিভিন্ন মন্তব্য সেগুলো আমরা জানতে পারবো। আমাদের পূর্ববর্তী বক্তা যেমন বলেছেন যে আসলে শুধু 10 গুণ পরিমাণ যদি আমরা হসপিটাল বৃদ্ধি করি একটা শহরে, তাহলেও কিন্তু আসলে সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব না। অবশ্যই উনি ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ওয়েলবিং এর বিষয়ে
যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা অন্যান্য যে কম্পোনেন্টের কথা উপর গুরুত্ব দিয়েছেন, সেগুলো খুব ভালো হবে। তো এই আয়োজন সার্থক হোক, এবং বিশেষ করে সংবাদ কর্মী ভাইয়েরাই আসলে তাদের লেখনের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আপনাদের বা আমাদের যে কার্যক্রমগুলো হয় দেশের, সেগুলো ওনারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেন এবং দেশবাসী জানতে পারে। আমি সাংবাদিক ভাইদের কাছ থেকেও কিছু আশা করছি, তাদের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা বা প্রশ্ন উত্তর বা যেটাই হোক মন্তব্য, এগুলো। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সহযোগী করার জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, আপনি খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সবসময় আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক। আমাদের মধ্যে যুক্ত হয়েছেন হেলাল আহমেদ ভাই, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনে আছেন এবং উনি প্রচন্ড ব্যস্ত আজকে, তারপরে উনি আমাদের মধ্যে যুক্ত হয়েছেন। আমরা হেলাল ভাই থেকে কিছু শুনতে চাই। হেলাল ভাই অনলাইনে আছেন? ধন্যবাদ অনন্যা। আগামীকালের প্রোগ্রামের যে প্রি কনফারেন্স মিটিংটা, আমি আগামীকালের কনফারেন্সটা সফলতা কামনা করি এবং একটা কথা উল্লেখ করতে চাই, মাহবুব ভাই প্রায় বলে থাকেন যে হসপিটাল তৈরি করলে হবে না। ঢাকা মেডিকেলে যদি একদিন যান আপনারা, ঢাকা মেডিকেলে বিশেষ করে রাতের বেলা যদি যান, দেখবেন যে যে বেডগুলো আছে, এই বেডগুলোর পাশাপাশি যে লনগুলি বা বারান্দাগুলো আছে, ইভেন মানে হসপিটালের বাইরে যে করিডোরগুলি আছে, কি পরিমাণ বিছানা মানে পেতে রোগী থাকে, রোগীর সাথে আত্মীয় স্বজন থাকে, মানে রোগী মানে উপচে পড়া রোগী বলে এরকম। তো এরকম শুধু হসপিটাল তৈরি করে ওদের বেড বাড়িয়ে এত 300 শয্যা বিশিষ্ট 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল তৈরি করে মানে এইগুলো সামাল দেওয়া খুব টাফ হয়ে যাবে। তো যেটা আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি, এনসিডি, এটাকে যদি জোরদার করতে পারি, এই যে আগামীতে 12 তারিখ যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে যদি রাজনৈতিক একটা সদিচ্ছা থাকে, আমরা যতই কিছু করি, পলিটিক্যাল যদি উইল না থাকে, তাহলে আমাদের এই প্রোগ্রামগুলো শতভাগ মানে সাকসেস করা খুব টাফ হয়ে যাবে। তো আমি আগামীকালের প্রোগ্রাম সফলতা কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ওখানে নিতে পারেন। প্রমোশন বলতে অনেকে আমরা শুধু সচেতনতার মধ্যে সীমাবদ্ধ। আলটিমেটলি যে কথাগুলো একটু আগে তুষারকান্তি স্যার বলছিলেন যে হাঁটার পরিবেশ তৈরি করতে হবে, বায়ু দূষণ কমাতে হবে, শব্দ দূষণ কমাতে হবে, নিরাপদ খাদ্যের জায়গাটাকে নিশ্চিত করতে হবে, তামাক নিয়ন্ত্রণের জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। এই যে প্রিভেনশনের জায়গাগুলোকে আসলে গুরুত্ব দিয়ে যাতে রোগগুলো আমাদের সৃষ্টি না হয়, সেই জায়গাটাতে আসলে আমাদের এমফেসিস দিতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের কনফারেন্সটায় আমরা আলোচনা করার চেষ্টা করব। দিনব্যাপী যে কনফারেন্সটা রয়েছে এবং সেখানে বিশেষজ্ঞরা থাকবেন। আমরা আর বিশ্ববিদ্যালয়ের কথা একটু আগে বললেন যে আগামী নেতৃত্বের মধ্যে আমরা আসলে এই জিনিসগুলোকে ছড়িয়ে দিতে চাই। তো আমরা আর বেশি দীর্ঘ করবো না। আর কি কেউ আছেন আমাদের অনলাইনে? হাসান, রেজাউল করিম সিদ্দিকী রানা স্যার, রেজাউল করিম সিদ্দিকী রানা স্যার রয়েছেন। স্যার, আপনি যদি আমাদের কিছু বলতে চান এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। এই মুহূর্তে আমরা আসলে কনফারেন্সের শেষ দিকে যেতে চাই, প্রেস কনফারেন্সের শেষ দিকে। আমি এবার অনুরোধ করছি আজকে প্রেস কনফারেন্সের সভাপতি সাইফুদ্দিন আহমেদ, যদি যারা বলতে চান, যদি কেউ একটু হ্যান্ড রাইজ করেন তাহলে আমরা আসলে বুঝতে পারবো, কারণ আমরা তো আমি একটু শুভেচ্ছা জানাইতে চাই সবাইকে।
ধন্যবাদ জানাইতে চাই। আমি মাহফুজুর রহমান মুকুল, বেলা খুলনা ডিভিশনাল কোঅর্ডিনেটর, এবং হেলদি সিটি ফোরাম নামে একটি ফোরাম আছে খুলনাতে, ওইটার আহ্বায়ক। আমি ডব্লিউবিবি অনেক কর্মসূচির সঙ্গে আমি শুরু থেকে আছি, থাকছি। বিষয়টি হচ্ছে যে বিষয় নিয়ে আগামীকালকে যে কনফারেন্স, এটা খুবই জরুরি। এবং অনন্যা আপা যেটা বলেছেন যে প্রিভেনশন, এইটা আসলে এইদিকে খেয়াল করতে হবে। আমরা দেখেছি যে আমাদের যে হার্ট মানে যে ক্যান্সার হাসপাতালে দেখবেন যে তার প্রায় 80% কিন্তু শ্রমিক এবং কৃষক অসুস্থ। তার মানে আমাদের ফুড হ্যাবিট, আমরা যে খাদ্যগুলা খাচ্ছি, যে পরিমাণ ফার্টিলাইজার, যে পরিমাণ পেস্টিসাইড এর খাবার খাচ্ছি, এবং খুলনা শহরে যে পরিমাণ জাঙ্ক ফুড এখন মানুষ শুরু করেছে, তাতে আসলে মানে আমরা কি আসলে ভালো চিকিৎসাটা আগে, নাকি আমাদের পিছনে যে কারণে এই মানে অসুস্থগুলো, মানে আমরা আমাদের স্বাস্থ্যহানি ঘটছে, এইটা আমাদের দেখার বিষয় আছে। এবং এক্ষেত্রে বিভিন্ন কর্তৃপক্ষ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর কিন্তু এর সঙ্গে জড়িত। আমাদের তাদের সঙ্গে কিন্তু অ্যাডভোকেসি, তাদের সঙ্গে একটু কথা বলাটা খুব জরুরি বলে আমি মনে করছি। কারণ আমরা দিনে দিনে, আপনি খুলনা শহরে এমন কোনো জায়গা নেই এত পরিমাণ হোটেল, এত পরিমাণ জাঙ্ক ফুড, মানে মানুষ পাগল হয়ে গেছে আর কি এইগুলোর জন্য আর কি। তার মানে এটা নিয়ে একটু আমাদের ভাবনা দরকার। এবং হাসপাতালের যে চিকিৎসার যে অনিয়ম দুর্নীতি, সেটাও আমাদের দেখার দরকার। সব মিলায় কিন্তু এটা কিন্তু একটা বড় একটা মানে কর্মকাণ্ড। হ্যাঁ, এইগুলো সবকিছু বিবেচনা করেই আসলে আমাদের, যদি আগামীকালকে কনফারেন্সে কি আলোচনা হবে আমি জানি না, কিন্তু সবগুলোই বিবেচনা রেখেই কিন্তু আমাদের কাজটা করা খুব জরুরি। আর আর যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই আসলে আমার কথা বলা। ধন্যবাদ। ধন্যবাদ মুকুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি খুলনায় আমরা জানি খুব সক্রিয়ভাবে কাজ করছেন, পরিবেশ রক্ষা নিয়ে বেলার সাথে আছেন, এবং আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের যুগে গুরুত্বপূর্ণ মতামত দিলেন। এটার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আশা করছি আমাদের সাথে থাকবেন আগামী দিনগুলোতেও, আমরা আপনাকে পাশে চাই। আমরা দেখছি আবু জামিল ফয়সাল স্যার হ্যান্ড রাইজ করেছেন, স্যারও দীর্ঘদিন ধরে আমাদের সাথে রয়েছেন। আমরা স্যারের কথা একটু শুনতে চাই। প্রফেসর ডক্টর আবু জামিল ফয়সাল স্যার। ওটা কি? ও আচ্ছা, সরি, আমি একটু ভুল করছি। প্রফেসর ডক্টর AFM সারোয়ার স্যার এখান থেকে আসলে অনলাইনে দেখা যাচ্ছিল না। আমরা যদি অতি সংক্ষেপে একটু শেষ করি, কারণ আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমরা একটু সারোয়ার ভাইয়ের কাছ থেকে, সারোয়ার স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, প্লিজ সংক্ষেপে। শোনা যাচ্ছে না, একটু আনমিউট করে নিতে হবে। আনমিউট করা নেটওয়ার্কের হয়তো ঝামেলা হচ্ছে। আমরা অনুরোধ করব যে আরো যদি কেউ কিছু আমাদের বলতে চান, মানে প্রশ্ন ছাড়া অন্য কোনো বিষয় যদি থাকে, একটু লিখে জানিয়ে দিলে ইনবক্সে, আমরা ওটা নিয়ে নেবো। আর এই কনফারেন্স চলাকালীন হলে প্রশ্ন আসলেও সেটার উত্তর আমরা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি এই মুহূর্তে যেতে চাই সাইফুদ্দিন আহমেদ নির্বাহী পরিচালক WBB ট্রাস্ট, এবং আজকে যে প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করছিলেন। সকলকে শুভেচ্ছা। আমরা জানি যে আজকে আমরা এখানে কেন মিলিত হয়েছি। মূলত আগামীকাল একটা হেলথ প্রমোশন বিষয়ক একটা কনফারেন্স আছে, যেটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। তো আমরা জানি যে ঠিক এই মুহূর্তে একটা নির্বাচনী অবস্থা, এবং হচ্ছে যে দুদিন পরে আমাদের নির্বাচন। তো আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে এই সময়ে কেন আমাদের এই প্রেস কনফারেন্স। আসলে মূলত এই ডেটটা আমরা নির্ধারণ করেছি গত সেপ্টেম্বর মাসে। তো যে কারণে হচ্ছে যে এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত ছিল। তো সেই কারণে হচ্ছে যে এই ডেট এবং নির্বাচনের তারিখটা প্রায় প্যারালালি একদম কাছাকাছি হয়ে গেছে।
তো যেহেতু এটা ফিজিক্যাল না ভার্চুয়াল, সে কারণে হচ্ছে যে সে কারণে আমরা আর হচ্ছে যে এটাকে শিফট করিনি, এটাই রেখেছি। কারণ ফিজিক্যালি হলে হয়তো এটা আমাদের শিফট করতে হতে কোনো উপায় ছিল না। তো যেহেতু ভার্চুয়ালি আমরা যে যেখানেই থাকি না কেন আমরা হচ্ছে যে এখানে সম্পৃক্ত হতে পারবো। হ্যাঁ, কারণ যেহেতু টেকনোলজি এখন আমাদের মোটামুটি সব প্রত্যেকের সাথেই থাকে, আমাদের হাতেই থাকে, তো সেই সুযোগটাই আমরা করতে চাচ্ছি। তো এখানে মূলত হচ্ছে যে এই কনফারেন্স করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা যারা স্বাস্থ্য নিয়ে ভাবি কিংবা আসলে হচ্ছে যে স্বাস্থ্যের সাথে আমরা প্রত্যেকেই কম বেশ জড়িত, কারণ স্বাস্থ্য মানে আমার নিজে। তো এই জায়গাটাতে যেটা হচ্ছে যে বিগত দিনগুলোতে যে ট্রেনটা হয়ে এসেছে সেটা হচ্ছে যে আমাদের কতগুলো জিনিস আসলে পরিষ্কার হওয়া। আমরা নিজেরা যারা কাজ করি তাদের ভিতরেও আমরা ক্লিয়ার না যে আসলে স্বাস্থ্য কি, হ্যাঁ, কিংবা হেলথ প্রমোশন কি। যেমন আমরা হেলথ প্রমোশন এবং হেলথ এডুকেশনটাকে একরকম ভাবে দেখি, মনে হয় যেন একই, এবং চিকিৎসা এবং স্বাস্থ্যটাকেও আমরা একই রকম ভাবে ভাবি। তো এই ভাবনাগুলো হচ্ছে যে নিজেদের ভিতরে পরিষ্কার করা। তার কারণ হচ্ছে যে আমার কাজ করতে হলে যতক্ষণ পর্যন্ত আমার ভাবনায় স্বচ্ছতা না আসবে, আমার যতক্ষণ পর্যন্ত আমার নিজের বোধটা পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আসলে কোনো কাজই সঠিকভাবে করতে পারবো না। তো আমাদের কনফারেন্সটার উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি কিংবা স্বাস্থ্য নিয়ে ভাবি কিংবা ভাববো, তাদের হচ্ছে যে একটা ক্লিয়ার, পরিষ্কার, স্বচ্ছ ধারণা যাতে আমাদের মাঝে হয়, সেটা যেরকম আছে। তাছাড়া হচ্ছে যে এই ভাবনাটা আমরা নিজেরা যেভাবে বুঝবো এবং আমাদের নীতি নির্ধারণেও যাতে সেটার একটা রিফ্লেকশন থাকে, সেই লক্ষ্যেই হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো তৈরি করবো এবং ভবিষ্যতে যে পলিসি গুলো আমাদের জনগণকে আসবে সেখানে যাতে এর একটা রিফ্লেকশন থাকে এবং আমরা সেখানে যাতে কন্ট্রিবিউট করতে পারি, সেটা সেই লক্ষ্যেই হচ্ছে যে আমাদের এই বিষয়। তো আমরা মূলত হচ্ছে যে আগামী দিনগুলোতে যেটা হচ্ছে আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের এই কনফারেন্স আয়োজনের পিছনে অনেকগুলো প্রতিষ্ঠান সম্পৃক্ত। তার মানসিকতা হচ্ছে প্রত্যেকেই আমরা চাই আমাদের জনস্বাস্থ্যটা যাতে আরো সুদৃঢ় হয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সুস্থ রাখতে পারি, সেই লক্ষ্যে হচ্ছে সবাই কিন্তু আমরা একসাথে। কারণ 8টা ইউনিভার্সিটি এর সাথে যুক্ত আছেন এবং হচ্ছে যে আরো 12-14টা আপনার হচ্ছে বেসরকারি সংগঠন। আমার কথা হচ্ছে যে আরো অনেকেই আছেন যারা কাজ করছেন, কিন্তু কথা হচ্ছে সরাসরি অফিসিয়ালি হয়তো বা তারা এটার সাথে, কিন্তু তারা আনঅফিসিয়ালি তারা এটার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে আমরা এই স্বাস্থ্যের যে বিষয়টা, এটা যে একটা বড় বার্ডেন। হ্যাঁ, এটা পলাশ ভাই যেমন বলেছেন, তারপরে হচ্ছে যে আমাদের কি বলে আজকে এই কনফারেন্সে সম্পৃক্তদের থেকে আমরা শুনলাম, আসলে শুধুমাত্র চিকিৎসা দিয়ে আমরা স্বাস্থ্যকে সুরক্ষা দিতে পারবো না। এই বোধটা আমাদের ভিতরে ডেভেলপ করতে হবে। আমরা যদি দেখি 2008-9 যদি আমাদের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটটাকে দেখি, সেটা হচ্ছে যে 8,500 কোটি থেকে 9,000 কোটি টাকার ভিতরে ছিল। আজকে ধরেন হচ্ছে যে প্রায় 20 বছর, 15 বছর, 15-16 বছর পরে এসে আমরা দেখছি যে এটা প্রায় 40,000 কোটি টাকা। তার মানে হচ্ছে যে এটা মানে 5 গুণ, মানে এটা বেড়েছে। তো আমাদের রোগটাকে কিন্তু আমরা কোনোভাবেই নামায় আনতে পারি। তো এই টাকাটাও যদি আমরা দেখি, এটার একটা বড় পোর্শন চলে যায় হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে যে বিশেষ করে যারা এই সেবার সাথে জড়িত তাদের বেতন এবং এই জায়গাগুলিতে একটা ম্যাটার করছে। আর যদি আমরা ওই টোটাল টাকাটাকে যদি আমাদের হেলথ ট্যাক্সে, মানে বিশেষ করে ট্রিটমেন্ট এক্সপেন্ডিচার, আমি হেলথ এক্সপেন্ডিচার বলবো না, কারণ স্বাস্থ্যে আসলে খুব বড় কোনো ব্যয় নেই। হ্যাঁ, তো এই বিশেষ করে চিকিৎসা ব্যয়ের 69% হচ্ছে যে রোগীকে নিজের থেকে ব্যয় করতে হয়। ওই
40,000 কোটি টাকার হচ্ছে যে এটা হলো 31% মূলত আপনার ওই ওই টোটাল ব্যয়ের, একজনের চিকিৎসা ব্যয়ের 31% মাত্র সরকারের ওই থেকে আসে, আর বাকি 69 কিন্তু আমাকেই নিতে হয় রুগীকে। তো আমি বলছি যে আগামী দিনগুলোতে, বিগত দিনগুলোতে যেভাবে এটার এক্সপেন্ডিচার বেড়ে গেছে, এটা যদি আগামী আরো 15 বছর যদি আমরা ধরি, তাহলে যেই গতিতে যেই ফোল্ডে এটা বাড়ছে, এটা যদি আমরা দেখি আগামী 15 বছর বা 20 বছরে হয়তো এটা 2,00,000 কোটি টাকা হতে পারে। তো এই 2,00,000 কোটি টাকা কি আমাদের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কিংবা আমার ব্যক্তির পক্ষে আমরা আসলে এই সামর্থ্য কিনা, হ্যাঁ, এইটা ব্যয় করা, সেটা আমাদের যেরকম ভাবতে হবে। সেই সাথে এই বিশেষ করে আমাদের আরেকটা জিনিস যেটা হয়, যেটা আমাদের দেখি আমরা, যে আমার সারা জীবনের যে সঞ্চয়টা আছে কিংবা আমার যেই একটা বাড়ি আছে, আমি হচ্ছে যে শেষ জীবনে এসে সেইটাকে বিক্রি করে আমাকে চিকিৎসা করতে হয়। যেদিন আমার টাকা শেষ সেদিন কিন্তু আমিও শেষ। তো এইটা কিন্তু আমরা দেখছি। তো আমাদের কথাটা হচ্ছে যে মূলত এল্ডারলি যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলো যে এটা যেগুলো ট্রিটমেন্টটা খুবই ব্যয়বহুল, যেটা আমাদের প্রত্যেকটা পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে। তো একটা পরিবার নিঃস্ব হওয়া মানে এটা হচ্ছে যে জাতীয় অর্থনীতিতে এটার নেগেটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি। তো আমরা চাই যে আমাদের যাতে এল্ডারলি যে ডিজিজ গুলো আছে এগুলো যাতে কম হয়, কারণ হচ্ছে যে আমার জীবনাচার, খাদ্যাভ্যাস এগুলো থেকেই মূলত হচ্ছে যে এই রোগগুলোর মূল উৎস। তো সেই কারণে হচ্ছে যে যদি আমরা এই জায়গাটাতে নজর দিতে পারি, তাহলে হচ্ছে যে আগামী প্রজন্ম যেরকম, সেই সাথে হচ্ছে যে বয়স্কদেরকেও আমরা হচ্ছে যে সুরক্ষা দিতে পারবো। তো আমার কথাটা হচ্ছে যে সেই লক্ষ্যেই হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে স্বাস্থ্য খাতে যারা কাজ করি, আমরা যারা স্বাস্থ্য নিয়ে ভাবি এবং হচ্ছে যে জনসাধারণ প্রত্যেকেই হচ্ছে যে এই ক্ষেত্রে এগিয়ে আসব, এবং আমরা আগামীতে আমাদের স্বাস্থ্যটাকে কিভাবে সুরক্ষা দিতে পারবো, কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী মহলে আমরা কিভাবে এটার প্রভাব কিংবা হচ্ছে যে এটাকে আরো ইনকর্পোরেট করা যায় সেই নিয়ে ভাববো। সেই লক্ষ্যে হচ্ছে যে আমাদের এই উদ্যোগটা। তো আমরা আশা করি আগামীকাল আমরা যারা একসাথে হব, আমরা এই নিয়ে ভাববো এবং ভবিষ্যতে আমরা কি কি জিনিসকে করতে পারবো এবং আমাদের দেশের জনস্বাস্থ্য এবং হচ্ছে যে অর্থনীতিকে আমরা আরো কিভাবে বিকশিত করতে পারবো, সেই লক্ষ্যে আমরা আলোচনা করব এবং এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো বেশি লোককে সম্পৃক্ত করব। তো সেই প্রত্যাশা এবং হচ্ছে যে আমরা যারা এখানে আছি তারা যেরকম ভাবে সম্পৃক্ত হবো, আমরা মিডিয়ার লোকজন যারা আছি তারা সম্পৃক্ত হবে এবং এই বিষয়টাকে হচ্ছে যে সারা দেশে মানুষের কাছে তুলে ধরবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আগামীকাল আমাদের এই কনফারেন্সে প্রমোশন কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে কালকে যেহেতু দিনব্যাপী কনফারেন্সটা হবে, কোন সময়টায় কোন সেশন গুলো রয়েছে আমি একটু সাবেক তাপকে অনুরোধ করবো একটু বলে দিলে, যারা হয়তো সব পুরোটা সময় থাকতে পারবেন না, কিন্তু যে জায়গাগুলোতে তাদের আগ্রহের জায়গা রয়েছে টাইম বের করে চাইলে সেই জায়গাগুলোতে অন্তত ফোকাস করতে পারবেন। অনলাইনে প্রত্যেককে হচ্ছে যে শিডিউলটা যদি কারোর চয়েস থাকে অনলাইন। ধন্যবাদ অনন্যা। যদিও শেষ হয়ে গেছে, তারপরে আমি একটুখানি সুযোগ নিচ্ছি। সেটা হচ্ছে কালকে যেই অনলাইন কনফারেন্সটা শুরু হবে সেটা শুরু হওয়ার কথা হচ্ছে 10টায়। 10টা থেকে 11টা 30 পর্যন্ত প্রথম প্ল্যানারি সেশনটা চলবে, মানে ওপেনিং এন্ড প্ল্যানারি। তারপরে কনফারেন্সের মূল প্রোগ্রাম শুরু হয়ে যাবে। প্যারালাল সেশন চলবে দুটো, সরি, প্রথমটা চলবে 12টা থেকে 1টা 20 পর্যন্ত। সেখানে 3টে পাশাপাশি সেশন চলবে। আর পরের সেশনটা যেটা প্ল্যানারি সেশন 2 যেটা, সেটা শুরু হবে 2টা 30 থেকে চলবে 3টা 45 পর্যন্ত। আর তখনও 3টা সেশন। আচ্ছা, প্রথম প্ল্যানারি সেশনের
প্যারালাল সেশন যেটা তিনটা সেশন, একটা হচ্ছে একাডেমিক রিসার্চ অন হেলদি ডায়েট এন্ড টোবাকো ট্যাক্সেশন, তারপরটা হচ্ছে চাইল্ড ফ্রেন্ডলি সিটিজ এন্ড ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ, তারপরটা হবে দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারমিনিস্ট্রিয়াল রিলেশনস অন হেলথ প্রমোশন। আর সেশন প্ল্যানার সেশন প্যারালাল সেশন 2 যেটা, সেখানে তিনটা সেশন হবে। একটা হচ্ছে একাডেমিক রিসার্চ অন হেলথ প্রমোশন, মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং। আর দ্বিতীয় পাশাপাশি যেটা আরেকটা চলবে সেটা হচ্ছে অ্যাড্রেসিং ইনডোর এয়ার পলিউশন থ্রু টোবাকো কন্ট্রোল। আর আরেকটা পাশাপাশি চলবে সেটা হচ্ছে প্রমোটিং অন অ্যাক্টিভ লাইফস্টাইল থ্রু পলিসি এন্ড ইনফ্রাস্ট্রাকচার। আর ক্লোজিং সেশন যেটা হবে এবং প্লেনারি 2 যেটা, সেটা শুরু হবে 4টায় এবং আশা করছি শেষ হবে 5:30-এ। পুরো টাইমটাই আসলে টেন্টেটিভ, কারণ আচ্ছা এটার থাকবে ক্লোজিং এর যেটা আমাদের টাইটেলটা, সেটা হচ্ছে দ্য ওয়ে ফরওয়ার্ড ফর এ হেলদি বাংলাদেশ। কারণ এখান থেকে আসলে বেশ কিছু রেকমেন্ডেশন আমরা আশা করছি, যেটা আমরা পরবর্তীতে আমাদের যারা সরকার গঠন করবেন এবং পলিসি মেকার হিসেবে যারা থাকবেন তাদের কাছে আমরা দিতে পারবো। এই যে সময়গুলো আমি বললাম পুরোটাই টেন্টেটিভ, কারণ প্রোগ্রাম শুরু হলে পরে কতক্ষণ চলবে বা ইম্পর্টেন্স অনুযায়ী আসলে ডিসকাশনকে একটু লেন্দি করতে হয় বা অনেক সময় শর্ট করতে হয়, সবকিছু মিলিয়ে আপাতত আমাদের টেন্টেটিভ টাইমলাইন হচ্ছে এটা। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকের প্রেস কনফারেন্সের এটা শুরুতে আমি একটু শেষে একটা কথা বলতে চাই। আমরা মনে হয় শেষের দিকে আমাদের সাথে সিএলপি এর সানোয়ার ভাই ছিলেন, আমরা শুনতে পারিনি, কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে ভাই আপনি যদি আপনার মতামতটা লিখে দেন, আমরা পরবর্তীতে এটা নিয়ে কনফারেন্সের আগে যেহেতু আজকে দিনটা সময় আছে, আমরা এই মতামতটাকে যদি কোনো জায়গায় মনে হয় যে আমাদের কোনো কারেকশন বা কোনো কিছু দরকার, সেই জায়গাটা আমরা যুক্ত করে নেব। আর অন্য যারা ছিলেন আজকে আমাদের গণমাধ্যমের ভাইরা, তাদের সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সভাপতি মহোদয় ইতিমধ্যেই বলেছেন যে আমরা আসলে এগিয়ে যেতে গেলে আপনাদের সহযোগিতা আমরা চাই, এবং এই বিষয়টাকে আপনারা যদি আরেকটু তুলে ধরেন, গণমাধ্যমের মাধ্যমে অন্যদের কাছে যদি পৌঁছে দেন, একটু সাধারণ মানুষের কাছে আমরা যদি পৌঁছে দিতে পারি, পলিসি মেকারদের কাছে পৌঁছে দিতে পারি আসলে রোগ প্রতিরোধটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার, তো সেই সহযোগিতাটা আমরা বিগত দিনেও আপনাদের থেকে পেয়েছি, আগামী দিনেও আপনাদের থেকে আমরা পাবো এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন।